সুরেশবাবু এবং কমলিকা দেবীর একমাত্র মেয়ে রাধিকা। প্রায় 20 বছর হলো চাকরির জন্য সুরেশবাবু গ্রাম ছেড়ে শহরে গিয়ে বসবাস করেন। তিনি তার মেয়েকে শহরের একটি বড় হোস্টেলে রেখে পড়াশোনা করান। স্বামী স্ত্রী দুজনেই বাড়িতে থাকেন। এই কারণেই মেয়ের সঙ্গে তাদের খুব একটা বেশি সময় কাটানো হয়নি। হোস্টেলে একা একা থেকে রাধিকা একেবারে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে উঠেছিল। সম্পর্কের মূল্য সে বুঝতে শেখেনি। ছুটিতে বাড়ি ফিরে এসে সারাদিন নিজের মধ্যেই ব্যস্ত থাকতো। রাধিকা, চলে আয়, তোর বাবা গরম গরম সিঙ্গাড়া আর কচুরি এনেছে, সবাই মিলে একসাথে খাবো। এখানে বসে আমার খেতে ভালো লাগছে না মা, তোমরা খেয়ে নাও আর আমারটা আমার রুমে পাঠিয়ে দাও, আমি ওখানে ওয়েব সিরিজ দেখতে দেখতে খাবো। কিন্তু মা, তোর বাবা এতদিন পর তোর সঙ্গে খেতে চাইছে, তোর কলেজের আর হোস্টেলের গল্প শুনতে চাইছে। 3 দিন ধরে তুই নিজের রুমেই রয়েছিস, আমাদের সঙ্গে একটু সময় কাটা। আচ্ছা মা, আমি কি কোনো আর্মি অফিসার যে তোমাদেরকে অ্যাডভেঞ্চারাস গল্প শোনাবো? এতদিন পর বাড়িতে এসেছি একটু নিজের মতো করে সময় কাটাবো বলে। তোমরা প্রত্যেকদিন কেন আমার সাথে এরকম করো বলো তো? আমি তো তোমাদেরকে বিরক্ত করতে আসি না এখানে। এ কি মা, এগুলোকে বিরক্ত করা বলে? তুই মাত্র 10-12 দিনের জন্য আসিস, সেই 10-12 দিন যদি আমাদের সঙ্গে সময় না কাটাস তাহলে আমাদের কি করে ভালো লাগে বল? এমনিতেই সারা বছর ওখানেই থাকিস তুই, এখন করে তো আমাদের ফোনটাও তুলিস না, ওই শুধু টাকা চাওয়ার জন্য ফোনটা করিস, আর হয়ে গেলে ওকে বলে রেখে দিস। মা, আমি ওখানে পড়াশোনা করতে গেছি নাকি তোমাদের সঙ্গে ফোনে গল্প করতে গেছি বলো তো? প্রয়োজন না হলে ফোনে বকবক করতে আমার একটুকু ভালো লাগে না। এখন আমার মাথাটা প্লিজ খারাপ করে দিও না তো। তোমাদের ইচ্ছে হচ্ছে তোমরা খাও, আমার আর খাওয়ার কোনো মুড নেই। এই বলে রাধিকা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সুরেশবাবু হাত মুখ ধুয়ে এসে বলেন, কি গো, সিঙ্গাড়াগুলো সব বার করলে? আরে বাবা, মেয়েটাকেও ডাকো, এইরকম খোলা রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। ওকে ডাকো, এই বৃষ্টিতে গরম গরম সিঙ্গাড়া, কচুরি আর জিলিপি খেতে দারুণ লাগবে। কি হলো, ডাকতে বলছি তো? ও খাবে না বলছে, তুমি খেয়ে নাও। খাবে না বলছে মানে? ওর কি শরীর খারাপ নাকি? আরে বাবা, খেয়ে নিতে বলো, তারপর আমি হজমের ওষুধ দেবো, সব ঠিক হয়ে যাবে। কই রে মা রাধিকা, আয় আয়। তুমি তোমার মেয়েটাকে হোস্টেলে পাঠিয়ে একেবারে বিগড়ে দিয়েছো। বাবা মার সাথে সময় কাটাতে ওর ভালোই লাগে না, ওর এখন প্রাইভেসি দরকার। ও, শুধু শুধু একটা দুটো কথা নিয়ে অশান্তি করো না তো, আমি এক্ষুনি ডেকে আনছি, মেয়ে আমার ভালো কথা শোনে। এই বলে সুরেশবাবু মেয়ের কাছে গিয়ে তাকে ডাকেন এবং বলেন, রাধিকা, কিরে মা, তোকে ডাকছি যে, ঘরে একা একা বসে আছিস কেন? চল সবাই মিলে একটু মজা করি। গণেশ কাকার দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে এসেছি, তোর তো খুব পছন্দ না? ওহ বাবা, তুমি আবার জ্বালাতে এসেছো। মা তোমাকে বলেনি যে আমার খাবার মুড নেই? বলবে কেন? নিশ্চয়ই মাই তোমাকে পাঠিয়েছে যে যাও আরো বিরক্ত করে এসো। তারা একার বিরক্ত করে হয়নি, তাই তোমাকে পাঠিয়েছে। এভাবে বলছিস কেন? তার মানে আমাকে আসতে বারণ করছিস? আমি জোর করেই এলাম, চল খাবি চল। তোমরা যাও তো বাবা, আমার খেতে ভালো লাগছে না। আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাও, আমাকে একদম বিরক্ত করবে না প্লিজ, না হলে আমি কালকে সকালেই হোস্টেলে ফিরে যাব। মেয়ের কথা শুনে সুরেশবাবুর মন খারাপ হয়ে যায় এবং তিনি নীরব হয়ে ঘর থেকে বেরিয়ে যান। রাধিকা প্রত্যেকবারই এরকম করত। বাবা মার সাথে তার সম্পর্ক যেন শুধুমাত্র টাকা পয়সা লেনদেনেরই ছিল। যখনই তারা মেয়ের প্রতি একটু ভালোবাসা দেখাতো বা তার সঙ্গে সময় কাটাতে চাইতেন, রাধিকা বিরক্ত হয়ে পালানোর চেষ্টা করত। বাবা মার মনে কষ্ট হচ্ছে বা তারা গোপনে কান্নাকাটি করছে, তাতে রাধিকার কোনো কিছুই যায় আসতো না। দেখতে দেখতে রাধিকার পড়াশোনা শেষ হয়ে যায় এবং সুরেশবাবু কমলিকা দেবীকে বলেন, আমার বন্ধু নরেনকে মনে আছে? পুরানো বাজারে তাদের অনেক বড় কাপড়ের ব্যবসা। হ্যাঁ, ওদের তো দোকান এখন আরো অনেক বেশি বড় হয়ে গেছে। নতুন বাজারে 2টো শাখাও খুলেছে, অনেক বুনেদি পরিবার। তা হঠাৎ করে ওদের কথা বলছো যে? নরেনের সঙ্গে আমার গত সপ্তাহে দেখা হয়েছিল। ওর ছেলে আকাশ, এই 6 মাস হয়েছে ওর বিয়ে হয়েছে, এখন অর্ণবের জন্য পাত্রী দেখছে। আমাদের মেয়ের জন্য ইনডাইরেক্টলি আমাকে বলছে। সে কি গো, এত বড় ব্যবসায়ীরা আমাদের বাড়িতে সম্বন্ধ করতে রাজি হয়ে গেছে? আচ্ছা, তুমি কি আমাকে কোনো সাধারণ মানুষ মনে করো নাকি? ওদের যদি ব্যবসা হয় তাহলে আমার সম্পত্তি কম না, ওসব নিয়ে আমার চিন্তা নেই। চিন্তা শুধু আমার মেয়েটাকে নিয়ে, ওই বিয়েতে রাজি হবে কিনা সেটা নিয়ে আমার বড় চাপ। ওরা আবার হাই ফাই মডার্ন পরিবার দরকার। এরা যথেষ্ট হাই ফাই মডার্ন কিন্তু বিনোদিনী পরিবার, কিন্তু ওদের চাল চলন ঠিক ওই রকমই। ওদের টাকা পয়সার থেকে পরিবারকে বেশি গুরুত্ব দেয়। আমার তো মনে হয় ওই পরিবারই তোমার মেয়ের জন্য একেবারে আদর্শ। এরকম পরিবারে গেলেই তোমার মেয়েটা মানুষ হবে। তুমি কথাবার্তা এগোও তো, মেয়েকে রাজি করার দায়িত্ব আমার। ওকে কিভাবে রাজি করব সে রাস্তা আমার জানা আছে।
কিছুদিন পর আবার রাধিকা দুদিনের জন্য বাড়িতে আসে। কমলিকা দেবী তাকে বলেন, হ্যাঁ রে, তোর এই মাসে তো ফাইনাল পরীক্ষা, তারপর কি পড়াশোনা চালিয়ে যাবি ভাবছিস? এখনো কিছু প্ল্যান করিনি, রেজাল্টটা বেরোলে তারপর সেই অনুযায়ী ডিসিশনটা নেব। যদিও রেগুলার পড়াশোনা করব না, একটা কোনো কোর্স করব ভাবছি। তোর বাবা তোর জন্য একটা সম্বন্ধ দেখেছে। বাবা চাই পরীক্ষার পর তোর বিয়েটা দিয়ে দেবে। তোর বয়স হচ্ছে, তোর বিয়েটা হয়ে গেলে তোর বাবার নাকি হেডেকটা অনেকটা কমবে। ওফ মা, তোমরা নিজেদের হেডেক কমানোর জন্য এরকম সম্বন্ধ করে আমার বিয়ে দেবে? একটা কথা শুনে রাখো, তোমাদের পছন্দের কোনো ছেলেকেই আমি বিয়ে করতে পারবো না। আমিও এই বিয়েতে একেবারে রাজি নয়, আর তোর বাবারও খুব একটা মত নেই। আসলে ওরা খুব চাপ দিচ্ছে। আমি তো ভাবছি এত বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক, শুধু শুধু আমাদের বাড়িতে কেন সম্বন্ধ পাঠিয়েছে? ঠিক আছে, আমি না হয় ওদেরকে বারণ করব। তোর বাবা তো বলছিল তার কোনো বন্ধুর মেয়ের জন্য বলবে, তাই না হয় বলতে বলে দেব। পাত্রপক্ষ ধনী এবং কোটি কোটি টাকার মালিক, এই কথাটা রাধিকার মনে দাগ কাটে। সে তড়িঘড়ি করে বলে, আচ্ছা মা, সত্যি সত্যি কি ওরা কোটি কোটি টাকার মালিক? মানে এরকম যদি হয় তাহলে এভাবে ডাইরেক্ট মুখের উপরে না বলো না। একবার দেখাশোনা করা হোক, একটু ইন্ট্রোডাকশন হোক, তারপর না হয়। তবে আমি আগে দেখবো, যদি আমার ঠিকঠাক মনে লাগে তবে আমি হ্যাঁ বলবো। আরে আমাদের কোনো আপত্তি নেই, তোর ইচ্ছে হলে বিয়ে করবি, না হলে করবি না। আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। যে সময়টা ফ্রি থাকবি বলে দিবি, আমরা তাহলে পাত্রপক্ষকে একবার ডেকে নেব। এভাবেই কমলিকা দেবী মেয়েকে চালাকি দিয়ে বিয়ের জন্য রাজি করান। রাধিকা ইন্টারনেটে অর্ণবদের দোকানের ওয়েবসাইট সার্চ করে এবং সবকিছু দেখে শুনে সে খুব অবাক হয়। সত্যি সত্যি যে তারা ধনী সেই প্রমাণ রাধিকা পেয়ে গিয়েছিল। তাই সে বিয়েতে রাজি হয়ে যায় এবং রাধিকা ও অর্ণবের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন রাধিকা ঘুমাচ্ছিল, এমন সময় হঠাৎ তার শাশুড়ি তাকে তুলে বলেন, বৌমা, ও বৌমা, উঠে পড়ো, 5টা বেজে গেছে। উঠে পড়ো গো, সবাই পুজোয় বসে পড়েছে, তুমিও তৈরি হয়ে এসো, তারপর সকালে জল খাবারটা করতে হবে। উফ বাবা গো, সবে মাত্র 5টা বাজে, এক্ষুনি আমি উঠে কি করব? বাড়িতে তো এত চাকর বাকর আছে, তাদেরকে দিয়ে জল খাবারটা করতে পারছেন না। চাকর বাকর তো আছে, তারা কাজের সাহায্যের জন্য আছে, তাদের হাতে পুরোটা ছাড়লে হয়। তাছাড়া আমাদের বাড়িতে খাবার দাবার তৈরি সব বৌমারাই করে। নিজেদের মানুষের হাতের খাবার খাওয়ার আনন্দটাই আলাদা, বাইরে চাকরদেরকে দিয়ে এসব হয় না। চলো উঠে পড়ো, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। বিয়ের প্রথম প্রথম বলে শাশুড়ির আদেশে রাধিকা কোনো আপত্তি করে না। সে বিরক্ত মুখে উঠে স্নান করে তৈরি হয়ে নিচে নেমে আসে। পুজো হয়ে যাবার পর সে সবার জন্য জল খাবার তৈরি করে দেয়, নিজেও কিছুটা খেয়ে নেয়। সে আবার নিজের রুমে চলে আসে। দুপুরে খাবার পর রাধিকা আরাম করে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। ঠিক এমন সময় তার বড় যা প্রীতি ঘরের মধ্যে আসে আর বলে, রাধিকা তুমি সেলাই করতে পারো? সেলাই করতে মানে ওই স্কুলের টিচিং ক্লাসে কিছুটা শিখেছিলাম, কিন্তু কখনো করার প্রয়োজন হয়নি। শিখেছিলে তো, তাতেই হবে। চলো, আমি আর মা দুজনে মিলে একটা কাঁথা পেতেছি। মায়ের চোখের পাওয়ার কম, তাই ভালোভাবে দেখতে পাচ্ছে না। দুজনে মিলে সেলাই করব, তাড়াতাড়ি করে সেলাইটা হয়ে যাবে। চলো। কাঁথা? কাঁথা কি হবে? আজকালকার যুগে কেউ কাঁথা ইউজ করে নাকি? কাঁথা তো সব ওই গরিব মিডিল ক্লাস ওদের জন্য। তাছাড়া এই বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই। পুরনো ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা তৈরি করে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। এসব কি ধরনের কথা রাধিকা? কাঁথা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য। আমাদের পরিবারে কত সুন্দর সুন্দর নকশি কাঁথা আছে তুমি জানো? আমি নিজে যখন বিয়ে হয়ে এসেছিলাম 100টা কাঁথা এনেছিলাম, আর আমার শাশুড়ি মা আমাকে কত সুন্দর সুন্দর নকশি কাঁথা তুলে দিয়েছিলেন। তোমার কাবাডে ওই যে রাখা আছে, ওগুলো তোমার জন্যই ছিল। আমরা তো দুপুরবেলায় সময়টা সেলাই করা, গল্প করা এসব করেই কাটাই। চলো না, ওখানে পাড়ার আরো মহিলারা আছে, খুব মজা হবে। বাধ্য হয়ে রাধিকাকে প্রীতির সঙ্গে যেতে হয়। সব মেয়েরা মিলে কাঁথা সেলাই করছিল, গল্প গুজব করছিল আর পান খাচ্ছিল। এসব রাধিকার খুবই বিরক্ত লাগছিল। দেখতে দেখতে 3 মাস কেটে যায় এবং রাধিকার জন্মদিন আসে। সকালবেলা ঘুম থেকে উঠে রাধিকা মনে মনে বলে, আজ আমার জন্মদিন, নিশ্চয়ই আমার জন্য সবাই দামি দামি গিফট রেডি করে রেখেছে। অবশ্য এরা যেরকম মানুষ, তাতে করে এদের কাছে কি বা এক্সপেক্ট করব? হয়তো পাড়ার লোকজনকে ডেকে জন্মদিন সেলিব্রেট করবে। এদের কাছে তো প্রাইভেসি বলে কোনো ব্যাপারই নেই। যাই হোক, আজ আমি অর্ণবকে ক্যান্ডেল লাইট ডিনারের কথা বলবো, যেখানে অন্য কেউ থাকবে না, আর একটা ডায়মন্ড সেট চাইবো। রাধিকা ঘুম থেকে উঠে নিচে নেমে আসে। তখন সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। জন্মদিনের অনেক শুভেচ্ছা রাধিকা, অনেক অনেক ভালোবাসা নিও। এই নাও, এই সোয়েটারটা আমি তোমার জন্য বানিয়েছি। বৌমা, অনেক ভালোবাসার আশীর্বাদ নিও, দীর্ঘজীবী হও মা।
জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি আজ তোমার জন্য পুজো দিয়েছিলাম, এটা তারই প্রসাদ। আর এই সিঁদুরের কৌটোটা, এটা তোমার জন্মদিনের উপহার। হ্যাপি বার্থডে রাধিকা। অর্ণব রাধিকাকে একটি গিফট দেয়। রাধিকা গিফটটা খুলে দেখে তাতে একটি ছবি। এই ছবিটা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। বৌমা, তৈরি হয়ে নাও, আমরা একবার অনাথ আশ্রমে যাব তোমার জন্মদিনের খুশিতে। ওখানে আমরা আজ 1000 বাচ্চাকে খাওয়াবো। এইবারে রাধিকা ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়। সে সমস্ত গিফট মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যাতে করে ছবির ফ্রেম একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। কি কি এসব? তোমরা আমাকে কি পেয়েছোটা কি? সস্তার একটা ছবি, সিঁদুরের কৌটো, সোয়েটার, এগুলো কোনো গিফট? আরে বাবা, তোমরা কোটিপতি মানুষ, আর তোমাদের মনে এত ছোট? কেউ 2 টাকা খরচ করে আমার জন্য একটা ভালো গিফট আনতে পারলে না? যা তা নিয়ে আমার সামনে এসে হাজির হয়ে গেছো। আমার এত বছরে এত খারাপ জন্মদিন না কখনোই পালন হয়নি। এসবের আমার কিচ্ছু দরকার নেই। আর আপনারা নিজেরা গিয়ে আশ্রমে বাচ্চাদেরকে খাওয়ান, আমার যাবার কোনো ইচ্ছা নেই। এই বলে রাধিকা নিজের ঘরে চলে যায়। অর্ণব এবং বাকিরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সন্ধ্যাবেলা অর্ণব রাধিকার কাছে যায় আর বলে, রাধিকা, তুমি যে কাজটা করেছো খুবই খারাপ। আমরা ধনী ঠিকই, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত জিনিস আমরা পছন্দ করি না। আজকে বৌদি তোমাকে কত ভালোবেসে গিফট দিল, আর তুমি টাকার জন্য জিনিসটাকে অপমান করলে। তোমার এই সোয়েটারটা বানাতে কতদিন অপচয় করেছে, তুমি তার মূল্য দিতে পারবে? আর মায়ের কথা বললে, মা তোমার জন্য কত রাত জেগে পুজো করলো, তার মনে ভালোবাসার জায়গাটা তুমি দাম দিতে পারবে? আমার কথা নাই ছেড়ে দাও, আমার পরিবারের মানুষজন তোমাকে কত ভালোবাসে, কাছে টেনে নেওয়ার চেষ্টা করে, তোমার সেসবের জন্য কোনো কর্তব্যও নেই। দেখো, এসব পরিবার ভালোবাসে না, আমার এসব চাই না, আমার টাকা চাই। তোমরা এসব না করে আমার জন্য একটা 5 স্টার হোটেল বুক করে পাঠিয়ে দিলেই তো আমি অনেক খুশি হতাম। এসব সময় নষ্ট করে গিফট না দিয়ে কিছু টাকা খরচ করে একটা ডায়মন্ড সেট, দামি ব্র্যান্ডেড ঘড়ি, পার্টস, এগুলো দিলেই তো আমি অনেক খুশি হতাম। ব্যাস, শুধু তুমি টাকা খরচ করলে খুশি হয়ে যাবে? ভালোবাসা, আশীর্বাদ, এসব তোমার কোনো প্রয়োজন নেই। না, এসবের আমার কোনো দরকার নেই। আমার শুধু টাকা আর টাকা, এছাড়া আমার আর কিচ্ছু চাই না। ঠিক আছে, তাই হবে। এই নাও, এটা আমার ক্রেডিট কার্ড। আজ থেকে তোমার যা ইচ্ছা তুমি কিনে নেবে, আমি তোমাকে কোনো জিনিসে বাধা দেবো না। তুমি যেমন চাও সেরকম জীবন কাটাও। ক্রেডিট কার্ড হাতে নিয়ে রাধিকা যেন স্বর্গ পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মার্কেটে যায় এবং তার মন পছন্দের শপিং করে। পরের দিন অর্ণব রাধিকাকে একটি গাড়ি গিফট করে আর বলে, রাধিকা, তুমি এই ব্র্যান্ডেড গাড়িটা চেয়েছিলে না, এই নাও তোমার জন্য। গাড়ি পেয়ে রাধিকা খুবই খুশি হয় এবং সেটি নিয়ে বেড়াতে বেরিয়ে যায়। কিছু দূর যাবার পর হঠাৎ রাধিকার একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে অর্ণবকে ফোন করে। অর্ণব ব্যস্ততার অজুহাত দেখিয়ে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে এবং তাকে ট্রিটমেন্ট করিয়ে নিতে বলে। রাধিকার এটি খুবই খারাপ লাগে, কিন্তু সে অর্ণবকে কিছু বলতে পারে না। কয়েক মাস পর রাধিকা প্রেগনেন্ট হয়। অর্ণবকে এই খবর দেয়। আরে বাহ, এটা তো খুব ভালো একটা নিউজ। দাঁড়াও, আমি সবাইকে বলি। হ্যাঁ, আমিও মাকে ফোন করে বলি। রাধিকা তার মাকে ফোন করে এবং তার প্রেগনেন্সির নিউজ দেয়। রাধিকার কথা শুনে কমলিকা দেবী শুধু আচ্ছা বলে ফোনটা কেটে দেন। মায়ের কোনো এক্সাইটমেন্ট না দেখে রাধিকার খুবই খারাপ লাগে। কিছুক্ষণ পর অর্ণব ফিরে এসে রাধিকাকে বলে, রাধিকা, বৌদি তোমার জন্য অনলাইন থেকে একটা ভালো ব্যাগ অর্ডার করেছে, 8 লাখ টাকা দাম। আর মা তোমার জন্য ডায়মন্ডের নেকলেস পাঠিয়েছে। বাবা আমাদের হবু সন্তানের জন্য অনেক প্রপার্টি গিফট করেছে। ওই নিউ মার্কেটের ভিতর দিয়ে গিয়ে হাই রোডের পাশে যে ফ্ল্যাটটা, ওটা আমাদের সন্তানের নামে হবে। অর্ণব, সবাই এত গিফট পাঠালো, কিন্তু কেউ তো আমাকে শুভেচ্ছা জানালো না। এমনকি মাও শুধু আচ্ছা বলে ফোনটা কেটে দিল। এরা সবাই আমার খুশিতে কি খুশি হয়নি? কেন, সবাই এত গিফট পাঠিয়েছে, তাতে করে তোমার আনন্দ হচ্ছে না? শুভেচ্ছা, শুভকামনার কি দরকার? এই দেখো, আমার ফোনে মেসেজ এসেছে, তোমার বাবা তোমার জন্য ব্র্যান্ড নিউ কার পাঠিয়েছে। এসব শুনেও রাধিকার মনে কোনো আনন্দ হয় না, তার চোখে জল চলে আসে। এরপর সে সবার সামনে ক্ষমা চায় এবং তার কথাবার্তা ও আচরণের জন্য খুবই লজ্জিত হয়। রাধিকার উদাস মন দেখে সবাই তাকে ক্ষমা করে। তার বাবা মাও তাকে ক্ষমা করে দেয় এবং তার সঙ্গে দেখা করতে আসে। বাড়িতে নতুন বাচ্চা আসার খুশিতে অনুষ্ঠান রাখা হয়। রাধিকা এতদিনে আবার আনন্দ ফিরে পায়। সে বুঝতে পারে আসল আনন্দ পরিবারের সহযোগিতা, ভালোবাসা এবং আন্তরিকতার মধ্যে লুকিয়ে আছে। এরপর থেকে সে পরিবারের মর্যাদা করতে শুরু করে। লতা তার দিদি শতরূপার সঙ্গে সেদিন রাতে ঘুমাতে গিয়েছিল এবং কথায় কথায় তাদের দুজনের নিজস্ব পছন্দ নিয়েই আলোচনা হচ্ছিল। ঠিক তখনই শতরূপা বলে, দেখ, আমার চয়েস একেবারেই আলাদা। যেখানে আমি ও আমার স্বামী থাকবো, আর কেউই থাকবে না। দুজনের সংসার, ছোট পরিবার,
আর সারাদিন আমরা কফি শপ ও রেস্টুরেন্টে ঘুরে বেড়াবো, এমনকি রান্না বান্নাও করবো না। দেখ, এগুলো কিন্তু বড্ডই বাড়াবাড়ি। আর তোর দুঃস্বপ্নও বলতে পারিস, কারণ এমন কোনো ছেলে নেই যার কেউ থাকবে না। হ্যাঁ, তুই এটা বল যে তুই নিজেই একঘেয়ে, তাই এরকম পছন্দ করিস। হ্যাঁ করি, তাতে তোর কি? তুই যা না, গিয়ে জয়েন্ট ফ্যামিলিতে মানে গ্রামেই বিয়ে কর। আমি শুনেছি গ্রামের 14 গোষ্ঠী সকলেই একসঙ্গে থাকে, আর তুই তোর জয়েন্ট ফ্যামিলি পেয়ে যাবি। আরে তুই তো আমার মনের কথাই বললি। আর শোন, ওখানে শুধু জয়েন্ট ফ্যামিলি নয়, মাঠ ভরা শস্য, সবুজ ধান, সকালে পাখির কিচিমিচির আওয়াজ, গাছের নিচে দোলা, এগুলো আমার খুবই ভালো লাগে। আসলে লতা ঠিকই বলছিল, কারণ তার ছোটবেলা থেকেই গ্রামীণ পরিবেশ ও গ্রামের সৌন্দর্য ভালো লাগতো। কিন্তু তারা বকুলতলা শহরে বাবা অনিন্দবাবু ও মা কাবেরী দেবী ও দিদি শতরূপার সঙ্গেই বাস করত। আর সেটা শহর হওয়ায় সেখানে শহুরে পরিবেশই ছিল। এরপর লতার মুখে এরকম কথা শুনে শতরূপা বলে, এই শোন, তোর স্বপ্নটা শুনতে ভালো, কিন্তু বাস্তবে অতটা ভালো নয়। কারণ ওখানে সবুজ শস্যের পাশাপাশি এখানে ওখানে ছড়িয়ে ছিটে পটিও পড়ে থাকে। আর এটা কেন হয় জানিস? কারণ ওখানে কারোরই টয়লেট থাকে না, সকলেই মাঠে ঝোপে ঝাড়ে পটি করে। শতরূপা এভাবে বললে তখন লতা চিন্তায় পড়ে যায় ও সে মনে মনে নানান দুশ্চিন্তা করতে থাকে, যেটা দেখে শতরূপা বলে, এই অত চিন্তা করে মাথা গরম করিস না, এখন উলফাল চিন্তা ভাবনা বাদ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ দিদি, ঘুমাবো। এমনিও আজ গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। এই বলে লতা তখন নানা রকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় ও শেষে কাবেরী দেবীর গলার আওয়াজে তার ঘুম ভাঙে। তখন, এই এই তাড়াতাড়ি চল, ছেলেপক্ষ তোকে দেখতে এসেছে। আর জানিস, ওরা লক্ষ্মীপুর গ্রাম থেকেই এসেছে। তাই ভাবছি তোর দিদির সঙ্গে তোর বিয়েটাও ফাইনাল করে দেব, তাহলে একই খরচে কাজ মিটে যাবে। তুমি কি বলো লতার বাবা? হ্যাঁ কাবেরী, তুমি ঠিকই বলেছো। যেখানে আমাদের শতরূপার তো কলকাতা শহরেই বিয়ে ঠিক হয়েছে, এখন লতার বিয়েটা যদি গ্রামে হয় তাহলে আমরাও মাঝে মধ্যে গ্রামে ঘুরতে যেতে পারবো। কিন্তু বাবা, মানে আমি বলছিলাম কি ওদের গ্রামেই বাড়ি? তুমি ঠিক বলছো তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুই এখন গিয়ে দেখবি, চল। ওরা গ্রামের লোকেদের মতোই ধুতি পাঞ্জাবি পরে এসেছে। আর যেখানে আমাদের শহরের কেউ হলে তো এখন প্যান্ট ও কোট পরেই এখানে আসতো। এই তুই বিছানাতে বসে বসে সবকিছু খোঁজ খবর নিবি, নাকি উঠে রেডি হয়ে ওদের সামনে যাবি? চল ওঠ, আর তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কাবেরী দেবী এভাবেই বলে তখন সেখান থেকে চলে যায়। এরপর লতা তখন চিন্তায় পড়ে যায়, কারণ তার তখনও তার দিদি শতরূপার কথাই মাথায় ঘুরছিল। এরপর সে না চাইতেও রেডি হয়ে নিচে যায়। এরপর সে নিচে গিয়ে কয়েকজনকে দেখতে পায়। আসলে সেখানে বাবুলা, তার মা শ্যামলী ও বাবা লক্ষ্মীবাবুর সঙ্গে লতাকে দেখতে এসেছিল। এরপর শ্যামলী দেবী লতাকে বলে, আরে বাহ কাবেরী দেবী, আপনার মেয়েকে তো দেখতে খুবই সুন্দর। তাই এই বিয়েতে আমাদের কোনোই সমস্যা নেই। এখন আপনারা আমাদের গ্রামেতে বিয়ে দেবেন তো? মানে বুঝতেই তো পারছেন আমরা গ্রামে বাস করি। আরে না না, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আসলে আমি ও লতার বাবা দুজনেই গ্রামীণ পরিবেশকে খুব ভালোবাসি, আর আমাদের মেয়ের লতার তো হিসাব মতো স্বপ্ন পূরণ হবে। ও তাহলে এই ব্যাপার, তাহলে ঠিক আছে, আমরা আজই বরং বিয়ের কথাটা পাকা করে নিই, তাই না? এ বাবা, এখন তো দেখছি পুরো বিয়েই ঠিক হয়ে গেল। এখন কি তাহলে আমায় সত্যি সত্যি ভোরে উঠে জঙ্গলে পটি করতে যেতে হবে? না না, এ হতে পারে না, আমি মাঠে ঘাটে পটি করতে পারবো না বাবা। লতা তখন মনে মনে এসবই ভাবছিল, কিন্তু তখন তারও কিছু বলার ছিল না, কারণ সে আগে থেকেই গ্রামের অনেক গুণগান করেছিল। এরপর কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় ও নববধূ সাজে লতা তার শ্বশুর বাড়িতে পৌঁছায়। এমনই সেদিন, এই যে শুনছো, চলো না, আমার খুব জোরে পটি পেয়েছে, আমি পটি করতে যাব। তা তোমাদের বাড়ির সঙ্গে টয়লেট আছে তো নাকি? এ মা, এ কি মুশকিল, তোমার হঠাৎই এরকম রাতে পেট খারাপ হলো কেন? তাহলে শিগগির চলো, আমরা মাঠে যাই। এখন মাঠে হয়তো কেউ নেই। মাঠে মানে? এখন মাঠে কি করতে যাব? আমি কি তোমাকে চাষবাসের কথা বলছি নাকি যে তুমি আমাকে মাঠে যাওয়ার কথা বলছো? আমার পটি পেয়েছে, বাথরুমে নিয়ে চলো। আরে বাবা, সেজন্যই তো বলছি, এখন আমরা কোথায় বা টয়লেট পাবো, যেখানে আমাদের নিজস্ব বাথরুম বলে কিছুই নেই। আর তুমি চিন্তা করো না, মাঠে একটা ঝোপ আমার জানা আছে, সেখানে তুমি পটি করতে বসলে কেউই তোমাকে দেখতে পাবে না। না, আমি কিছুতেই যাব না।
কারণ আমার ওভাবে পটি করার অভ্যাস নেই। এখন তুমি আমি বাথরুমে নিয়ে যাবে নাকি বলো, নাহলে আমি এখানেই পটি করব। এই আমি পটি করছি, আমি কিছু জানি না। লতা এভাবেই বলছিল ও সে তখন বেশ কিছুটা জোরে জোরেই কথা বলছিল, যেটা শুনে তখন বাড়ির সকলেই জেগে যায়। আসলে লতা তখন নিজের বাড়িতেই ছিল, আর সে এটা একটা স্বপ্নের মাধ্যমেই দেখছিল, এবং তার তখন নাইবা বিয়ে হয়েছিল, আর নাইবা সে শ্বশুর বাড়িতে ছিল। এরপর শতরূপা তাকে বলে, এই এই তুই এসব কি বলছিস? তোর পটি পেলে তুই তাড়াতাড়ি টয়লেটে যা, আর এখানে করবি মানে? এটা তো আমাদের ঘর নাকি? চল ওঠ, তাড়াতাড়ি ওঠ। শতরূপা এভাবেই বললে তখন লতার ঘুম ভেঙে যায় ও সে উঠে দেখে সে সত্যি সত্যি তাদের বিছানায় শুয়ে আছে। এরপর সে বলে, না রে দিদি, আসলে সেটা ব্যাপার নয়, আমার পটি পাইনি। আসলে আমি এখন স্বপ্ন দেখছিলাম যেখানে আমার গ্রামে বিয়ে হয়েছিল, আর ওদের বাড়িতে কোনোই টয়লেট ছিল না। ও আমায় মাঠে পটি করতে যেতে বলছিল। এই ব্যাপার? তাই এটা তো আমি আগে থেকেই জানতাম। এবারে বুঝেছিস তো গ্রামে বিয়ে করলে কি অসুবিধা হয়? হ্যাঁ রে দিদি, সেটা আমি ভালোভাবেই বুঝেছি, আর তাই তো আমি ভেবেছি আমি গ্রামে বিয়েই করব না। লতা এভাবেই বললে তখন শতরূপা মনে মনে হাসতে থাকে, এবং তখন তারা আবারও ঘুমিয়ে পড়ে। এভাবেই সেদিন রাতটা কেটে যায় এবং সকাল হয়ে যায়। কিন্তু সকালবেলায় লতা তার বাবা মায়ের আলোচনা শুনে চমকে ওঠে। তখন, হ্যাঁ কাবেরী, কোনোই সমস্যা নেই। যেখানে খোঁজ খবর নিয়ে দেখলাম, বাবুলা ও তার পরিবারের কোনোই দুর্নাম নেই, আর ওরা তো এখন বারবার বিয়ের কথাই বলছে। হ্যাঁ, তাহলে আর কি, ওদেরকে হ্যাঁ বলে দাও আর এখানে আসতে বলো। তারপর একটা শুভ দিন দেখে বিয়ে করিয়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। এই তো লতাও এখানে চলে এসেছে। তা মা, তোর এই বিয়েতে কোনো অসুবিধা নেই তো? এখন বাবাকে কি বলি? এখন না বললেও তো বাবা বিভিন্ন প্রশ্ন করবে, আর যেটার উত্তর আমি দিতে পারবো না। হে ঈশ্বর, আমি তো ভালোই বিপদে পড়ে গেলাম। এখন তুমিই আমাকে উদ্ধার করো। আরে তুমি ওকে কি জিজ্ঞাসা করছো? ও তো এখন লজ্জা পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না কেমন চুপ করে দাঁড়িয়ে আছে? না মা, আসলে আমি... থাক মা, আর তোকে কিছু বলতে হবে না, আমরা বুঝে গিয়েছি। এখন তুই যা, আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি। অনিন্দবাবু এভাবে বললে তখন লতা সেখান থেকে চলে যায় ও সে গিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। তখন অনিন্দবাবু বিয়ের কথাবার্তায় এগিয়ে যাচ্ছিল, তাই কয়েকদিনের মধ্যেই লতার সঙ্গে বাবুলার বিয়ে হয়ে যায় এবং সমস্ত রীতিনীতি মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এবং যখন তারা খেতে বসেছিল তখন, না, আজ আমি উল্টোপাল্টা খাবার খেলে চলবে না, না তো ওখানে গিয়ে যদি পটি পেয়ে যায় তখন আমি অনেক বিপদে পড়ে যাব। আরে তোর কি হলো? এখন কিছু খাচ্ছিস না কেন? ওখানে গেলে হয়তো তোকে অনেকক্ষণ শুকিয়ে থাকতে হতে পারে, তাই পেট ভরে খেয়ে নে। না মা, আমি খাবো না। আসলে আমার খুব একটা খিদে নেই, তোমরা খাও। সে এখন তোর ব্যাপার, এটা আমার বলা কর্তব্য ছিল, তাই আমি বললাম। আচ্ছা, তবে ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাবুলা হয়তো এতক্ষণ অপেক্ষা করছে। আসলে কাবেরী দেবী ঠিকই বলছিল, কারণ তখন নতুন বউ নিয়ে যাওয়ার জন্য বাবুলা সত্যি সত্যিই অপেক্ষা করছিল। এরপর লতা রেডি হয়ে তখন বাবুলার গাড়িতে গিয়ে বসে ও তখন বাবুলা তার গাড়ি চালাতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তখন, এমা, এখন তো দেখছি আমার পেটে খুব লাগছে, মনে হচ্ছে আমার পটি পেয়েছে। কিছুই তো ভেবে পাচ্ছি না। আরে তোমার আবার কি হলো? তুমি এভাবে পেটে হাত দিয়ে বসে আছো কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? তবে দাঁড়াও, আমি গাড়ি থামাচ্ছি। এই বলে বাবুলা তখন গাড়ি থামিয়ে দেয়। এরপর সে নেমে বলে, হ্যাঁ বলো লতা, তোমার কি হয়েছে? আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। আর তুমি গাড়ি থামিয়ে ভালোই করেছো। আসলে আমার খুব জোরে পটি পেয়েছে। আমি বরং ওই পাশের জঙ্গলে গিয়ে বসে পড়ি। এ বাবা, এ কি বলছো? তুমি তো এখন নতুন বউ, তুমি এখন এভাবে বসে পটি করলে লোকে কি বলবে? না না, তুমি বরং একটু কষ্ট করো আর বাড়িতে গিয়েই পটি করবে। বাড়িতে গেলে যেন আমাকে ওয়েস্টার্ন টয়লেটে পটি করাবে, সেই তো আমাকে মাঠেতেই পটি করতে হবে। তাই এখানে করলে এখন সমস্যাটা কি? আর এমনিতে ওখানে গেলে কি আমি পুরানো বউ হয়ে যাব নাকি? ওহ লতা, তুমি বুঝছো না। আচ্ছা ঠিক আছে, তোমার এখন এমার্জেন্সি আছে, তুমি যাও। আমি না হয় তোমাকে এখানে দাঁড়িয়েই পাহারা দিচ্ছি। বাবুলার কথা শুনে তখন লতা পাশেরই একটি ঝোপের মধ্যে চলে যায়। আসলে তখন তারও কিছু করার ছিল না, কারণ তার কাছে তখন পটি করাটাই সব থেকে বেশি প্রয়োজনীয় ছিল। এরপর পটি করা হয়ে গেলে সে মনে মনে ভাবে,
এমন করে বলছে যেন ওদের বাড়িতেই শৌচালয় রয়েছে। এখন যাই বাবা, আমার ভাগ্যে এটা লেখা ছিল, তাই যতই বলি না কেন সেটাকে পাল্টানো যাবে না। আর তুমি চিন্তা করো না বাবুলা, তোমাকে প্রতিদিনই পাহারা দিতে যেতে হবে। কি হলো লতা, তোমার কাজ মিটলো? মানে এবারে তো লোকজন আসছে, ওখান থেকে উঠে এসো। বাবুলা যখন এভাবে বলছিল তখন পাশ থেকে দুটো লোক যাচ্ছিল, যেটা শুনে তারা বলে, কি বাবুলা মিয়া, নতুন বউকে নিয়ে এই জঙ্গলে কি করছো? এখানে তো লোকজন এসে পটি করে, তাই না? তা তুমি কি তোমার নতুন বউকে এখানে পটি করাচ্ছ নাকি? হ্যাঁ করাচ্ছি, আর পটি করে বলেই ওকে করাচ্ছি। এখন কি তোমার আরো কিছু বলার বাকি আছে? যত সব, যাদের বাড়িতে কাজ থাকে না তারাই এরকম কথাতে থাকে। না না মশাই, আমার কাজ নেই তা নয়, আমার তো অনেক কাজ আছে, কিন্তু নতুন বউয়ের পেট খারাপ শুনে মনে মনে খুবই হাসি পাচ্ছে। অত হাসতে হবে না, তাহলে দাঁত খুলে পড়ে যাবে। আর এমনিতেও বয়সের সঙ্গে সঙ্গে তো অর্ধেক দাঁত পড়ে গিয়েছে। এখন যদি এখানে দাঁড়িয়ে আর একটা বাজে কথা বলো তাহলে মেরে বাকি দাঁতগুলোও ভেঙে দেবো। না না, আমায় ক্ষমা করবে, আমি আসছি বাবা, আমারও মার খাওয়ার অত শখ নেই। এই বলে লোকটি তাৎক্ষণিক সেখান থেকে চলে যায়। এরপর লতা ও বাবুলা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে লতা বলে, কি হলো, তুমি ওই লোকটাকে তখন ওভাবে বলছিলে কেন? ও কি কোনো ভুল বলেছিল নাকি? কি ভুল বলেনি মানে? ও তোমার মাঠে পটি করা নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল। হ্যাঁ, তাতে খারাপের কি আছে? সে তো আজ থেকেই আমাকে বাইরে গিয়ে পটি করতে হবে, তাই না? এটা তোমার ভুল ধারণা লতা। আমরা গ্রামে থাকি বলে যে মাঠে পটি করি তা নয়। আমাদের এখানে এই গ্রামে সকলেরই বাড়িতে শৌচালয় আছে। ওই দেখো, আমাদের বাড়িতেও শৌচালয় আছে, আর ওটা ওয়েস্টার্ন টয়লেট, বুঝেছো? কি তোমাদের বাড়িতে বাথরুম আছে? তুমি আমায় হাসালে সত্যি। শুধু তোমাদের কেন, খুঁজলেই গ্রামে কারোরই বাড়িতে শৌচালয় পাওয়া যাবে না। আমি যতদূর জানি তোমরা সকলেই ভোরে উঠে মাঠে পটি করতে যাও। কেন, তুমি মাঠে যেতে যাবে কেন? এখন কি আমাদের বাড়িতে বাথরুম নেই নাকি? বাবুলার কথা শুনে তখন লতা ঘুরে তাকায়। এরপর সে সত্যি সত্যি সেখানে একটি সুন্দর শৌচালয় দেখতে পায়, যেটা দেখে লতার তখন ভুল ধারণা ভাঙে এবং সে তখন বাবুলার কাছে ক্ষমা চাইতে থাকে, যেটা শুনে বাবুলাও তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।